আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বর্ষার এই কর্দমাক্ত দিনে আপনাদের সবাইকে কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র ক্লাস। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম আজাদ, প্রভাষক, বাংলা বিভাগ। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটি হলো বাংলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের নিয়ম সংক্রান্ত আমরা পূর্বের ভিডিওতে কী ধরনের প্রশ্ন হয় এবং কিভাবে লিখতে হয় এ বিষয়ে আপনাদের সামান্য ধারণা দিয়েছি। আজকে আমরা একটি পূর্ণাঙ্গ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের সহায়ক হবে বলে বিশ্বাস। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেটি লক্ষ্য করুন, আমরা বোর্ডে লিখে দিয়েছি। প্রশ্ন হলো বাংলা উচ্চারণের 5টি নিয়ম। এই অধ্যায় থেকে দেখো, বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলা হয়েছে। আমরা কিভাবে লিখব? প্রথমেই লিখব বাংলা উচ্চারণের 5টি নিয়ম, নিচে দেয়া হলো। বাংলা উচ্চারণের আমরা যেভাবে উচ্চারণ করি তার যে নিয়মকানুন রয়েছে, এরকম 5টি নিয়ম আমাদের দেয়া আছে, আমরা সেভাবে এটি লিখব। বাংলা উচ্চারণের 5টি নিয়ম নিচে দেয়া হলো। তার প্রথম পয়েন্টস লক্ষ্য করুন, শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে, শব্দের শুরুতে যদি অ থাকে এবং অধ্বনির পরে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ক্ষীয়, জ ইয় যুক্ত, জফলা, রিকার প্রভৃতি যুক্ত বর্ণ থাকে, তবে অধ্বনির উচ্চারণ ওর মতো হয়ে যায়। অর্থাৎ হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, তারপরে জফলা, রি, এগুলো যদি থাকে তাহলে অধ্বনি তার উচ্চারণ ওর মতো হয়ে যায়। উদাহরণ হিসাবে একটু লক্ষ্য করুন, অতি। আমরা কিন্তু অতি বলি না, কি বলি? অতিকে আমরা বলি অতি, উচ্চারণ হবে অতি। তারপর দেখুন, লক্ষ্য করুন, নদী। এখানে লিখছি আমরা নদী, কিন্তু উচ্চারণের বেলায় আমরা কি করছি? নদী বলছি, নয় ওকার দিয়ে, নদী। তার মানে এই নর সাথে যে অটা ছিল সেই অধ্বনিটা ওর মতো উচ্চারণ হচ্ছে। আবার অতি বানানে দেখুন, অ যে ধ্বনিটা, এর ধ্বনি উচ্চারণটা ওর মতো হয়ে গেছে, আমরা উচ্চারণ করছি অতি। তরু, তরু এই যে শব্দটি, হ্যাঁ, এটি ত এর সাথে যে অটা আছে সেই অটাকে আমরা ও ধরে নিয়ে উচ্চারণ করছি। তয়কারে তো, রয়স্যকর রু উচ্চারণ করছি, তয়কারে তো, রয়স্যকর রু। আর আমরা লিখছি তরু বানান, যখন লিখছি তখন ত বয়শূন্য রয়স্যকর রু, তরু। তাহলে উচ্চারণের পার্থক্যটা কোথায় একটু হলেও তো আপনারা বুঝতে পারছেন যে লেখার ক্ষেত্রে আমরা এক ধরনের লিখি, আর বলার ক্ষেত্রে বা উচ্চারণ করে যখন বলি তখন সেটি ভিন্ন রকম হয়ে যায়। এরপরে দ্বিতীয় যে সূত্রটি একটু লক্ষ্য করুন, শব্দের আদিতে ব ফলা যুক্ত থাকলে ব এর উচ্চারণ হয় না। শব্দের শুরুতে যদি যুক্ত বর্ণে ব যুক্ত থাকে তাহলে ওই ব এর কোনো উচ্চারণ শব্দে হবে না। যেমন ত্বক, ত্বক বানানে দেখুন, তয় বয় আর ক, ত্বক। এখানে ব আদিতে রয়েছে, কিন্তু যখন উচ্চারণ করছি তখন শুধু ত এর উচ্চারণ করছি, ব এর উচ্চারণ নাই, ব এর উচ্চারণ উজ্জ থাকছে। এরপরে স্বাগত, স্বাগত বানানে শয়ে ব যুক্ত রয়েছে, হ্যাঁ। তারপরে গ ত, স্বাগত বানান, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন সা গ তো, তয়কারে তো, এখানে ব এর কোনো উচ্চারণ নাই। এবার বন্ধুরা আরেকটু লক্ষ্য করুন, 3 নম্বরের নিয়মে যাই। শব্দের মধ্যে কিংবা শেষে যদি বফলা যুক্ত থাকে তখন সেই বফলা শব্দের কিন্তু আদিতে যুক্ত থাকলে ব এর কোনো উচ্চারণ হবে না, কিন্তু বফলাটা যখন শব্দের মধ্যে কিংবা শেষে যুক্ত হবে তখন কিন্তু সেই বফলার উচ্চারণ হবে, এবং যে বর্ণের সাথে বটা যুক্ত অবস্থায় থাকে সেই বর্ণের উচ্চারণটা হবে ডাবল, দ্বিত্ব উচ্চারণ হবে। সেক্ষেত্রে একটু লক্ষ্য করুন, বিশ্ব বানান,
আমরা লিখছি বয়রসিকার বি তালে শয়ে ব, কিন্তু উচ্চারণটা কি করছে বিশ্ব, বয়রসিকার বি শয় করে শো, বিশ্ব। এরপর আর একটা দেখুন পক্ক, প কয় ব যুক্ত পক্ক, কিন্তু উচ্চারণ করছি প কয় হসন্ত কয় করে কেউ, পক্ক, অর্থাৎ কয়ের দ্বিত্ব উচ্চারণ হচ্ছে। পরের নিয়মটা একটু লক্ষ্য করুন, আমাদের 4 নাম্বার নিয়ম, যে শব্দের আদিতে ম ফলা যুক্ত হলে সাধারণত ময়ের কোনো উচ্চারণ হয় না, ওই আগের মতোই ব ফলাটা যেমন আদিতে যুক্ত থাকলে ব ফলার উচ্চারণ হয় না, ঠিক একইভাবে ম ফলা যদি শব্দের আদিতে যুক্ত থাকে তাহলে সেই ম ফলার উচ্চারণও শব্দের আদিতে থাকলে সেটি হয় না। তো যেমন লক্ষ্য করুন স্মরণ বানানটি আমরা একটু দেখতে পারি, স্মরণ বানানটি এখানে লক্ষ্য করুন, স্মরণ বানানে আমরা দেখতে পাচ্ছি ব ফলার ম ফলার যে উচ্চারণ সেখানে নেই, স্মরণ রয় করেরও আর দন্তন্য স্মরণ। শ্মশান বানানেও কিন্তু ম ফলার উচ্চারণ নেই, ম ফলার উচ্চারণ উজ্জ্বল হচ্ছে, অর্থাৎ ম ফলা যদি শব্দের প্রথমে যুক্ত হয়ে থাকে তাহলে সেই উচ্চারণ হবে না। আবার পরেরটা শেষের উচ্চারণটি একটু লক্ষ্য করুন, শব্দের শেষে অথবা শব্দের মধ্যে অথবা শেষে, আবার একটু বলি, শব্দের মধ্যে অথবা শেষে যদি ম ফলা যুক্ত থাকে তাহলে ওই ম ফলা দ্বিত্ব উচ্চারণ হবে, যৌথ উচ্চারণ হবে, দ্বিত্ব বা ডাবল উচ্চারণ হবে। সেক্ষেত্রে আমরা উদাহরণ দেখি, যেমন ছদ্ম, দয়ের সাথে একটা ম যুক্ত, ছ দয়ের সাথে একটা ম যুক্ত আছে, কিন্তু উচ্চারণের সময় দটাকেই দৌত উচ্চারণ করা হচ্ছে, ছ দ দয় করে দ, ছদ্ম। একইভাবে পদ্ম বানানটা দেখুন, প দয়ময় যুক্ত, কিন্তু যখন আমরা উচ্চারণ করছি তখন সেটা হয়ে যাচ্ছে প দ দয় করে দ, পদ্ম, পদ্ম, প দ দয় করে দ, পদ্ম। এখানে কিন্তু ময়ের কোনো উচ্চারণ নেই। এইভাবে সাধারণত উচ্চারণগুলো আমাদের কাউন্ট হয়। বন্ধুরা আপনারা যখন লিখবেন খেয়াল করে লিখবেন উচ্চারণ রীতিগুলো, তাহলে আপনারা পূর্ণ নাম্বার পাবেন বলেই আমাদের বিশ্বাস। আপনাদের সবার শেখা বা শিখন পদ্ধতিগুলো সঠিক এবং সুন্দর হোক। আপনারা শুদ্ধ করে কথা বলার জন্য উচ্চারণ চর্চা করুন। আপনারা আমাদের যে প্রতিদিনের যে কথাবার্তা রয়েছে সেই কথাবার্তা শুদ্ধ উচ্চারণ করলে আপনার উচ্চারণটা প্রমিত হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে, সবাই আপনার কথা শুনবে, আপনার সুন্দর করে কথা বলতে পারেন। এই উচ্চারণই তার একমাত্র মোক্ষম উপায়। সুতরাং সচেতনভাবে আপনাদের উচ্চারণগুলো করতে হবে, মানুষের মধ্যে গ্রহণযোগ্য উচ্চারণ করতে হবে এবং আঞ্চলিকতা পরিহার করতে হবে। আমরা যদি এভাবে কথা বলতে পারি, উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের কথা শুদ্ধ হবে, সবাই বুঝতে পারবে এবং আমরা সঠিক বাংলাটা বলতে পারবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমরা উচ্চারণ নিয়ে আরেকটি ক্লাসে যাব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।